হাহাকার আর প্রতিশোধের একটি বিপুল বহুল রাত। অঞ্জলির জীবনটা ছিল একটি গভীর প্রতারণা। প্রতি রাতে যখন পৃথিবী ঘুমাতো, তখন তার বেডরুমের দেয়ালগুলো তার পাপের সাক্ষী হতো। সে নির্ভীকভাবে তার প্রেমিককে ঘরে ডেকে আনতো এবং সেই বিছানায় নিজের লালসা মেটাতো, যেখানে তার স্বামীর সাথে থাকার কথা ছিল। কিন্তু এই বিলাসিতার প্রতারণার মাঝে একটা বিষয় অঞ্জলিকে সবসময় খচখচ করত। তার অসুস্থ শাশুড়ি। দিনরাত সে অসুখী মহিলার সেবা করা অঞ্জলির কাছে নরকের চেয়ে কম কিছু ছিল না। তার এই বিরক্তি আর ঘৃণা আস্তে আস্তে একটি ভয়ানক উন্মাদনায় পরিণত হলো এবং শেষ পর্যন্ত সে তার চিরতরের শেষ অধ্যায়টি বেছে নিল। শাশুড়িকে হত্যা করার পরেও অঞ্জলির মুখে কোনো অনুশোচনা ছিল না। সে পুনরায় সেই ঘরে ফিরে এলো এবং পুনরায় প্রেমিকের বাহুবন্দী হলো। সে ভেবেছিল এখন সে পুরোপুরি স্বাধীন, কিন্তু সে জানতো না যে মাঝরাতের আসল খেলা এখন থেকে শুরু হতে যাচ্ছে। সেই রাতে যে বড্ড দেহালের আড়ালে যে কাহিনী লেখা হলো এবং তাদের এই পাপের যে ভয়ানক পরিবর্তন হলো, এটি কারো আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গল্পের শুরুতেই আমরা অঞ্জলিকে দেখতে পাই। অঞ্জলি ছিল এমন একজন নারী যার আকাঙ্ক্ষা আর অপরূপের মাঝে একটি সুন্দর রহস্য লুকিয়েছিল। তার জামাই সুরেশ কাজের প্রয়োজনে অন্য শহরে থাকতো, কিন্তু এই দূরত্ব অঞ্জলির জীবনে যে শূন্যতা তৈরি করেছিল তা এক বিপজ্জনক মোড় নেয়। তার এই রাতের শূন্যতা পূরণ করার জন্য সে তার কলেজের জুনিয়র স্টুডেন্ট দর্পণকে বেছে নিয়েছিল। দর্পণ এখন শুধু তার প্রেমিক নয়, বরং তার জীবনের একটি ভয়াবহ অন্ধকার ও গভীর রহস্য হয়ে দাঁড়িয়েছিল। যখনই সুযোগ পেত রাতের নিস্তব্ধতায় অঞ্জলি তাকে নিজের বাড়িতে ডেকে আনতো এবং বন্ধ দরজার পিছনে তারা দুইজন নির্ভয়ে এই অবৈধ সম্পর্ক এবং এই সম্পর্কে সকল সীমা অতিক্রম করত। কিন্তু অঞ্জলির তৃষ্ণা ছিল একটি অন্তহীন গুহর মতো। ধীরে ধীরে তার চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে দর্পণের সঙ্গ তার কাছে কম মনে হতে শুরু করলো। আজ রাতেও দর্পণ তার বিছানায় আসতে চেয়েছিল, কিন্তু অঞ্জলি তাকে মানা করে দিয়েছিল। তবুও তারা রাতের নিস্তব্ধতায় দুজনে ফোনে দীর্ঘক্ষণ ফিসফিস করে নিজের আকাঙ্ক্ষাকে উস্কে দিচ্ছিল। কিন্তু অন্যদিকে বাড়ির পরিবেশ ছিল অঞ্জলির রঙিন দুনিয়ার পুরোপুরি উল্টো। দমবন্ধ করা বিষাদ আর মৃত্যুর নিস্তব্ধতায় ঘেরা। বাড়িতে ছিল তার ছোট ছেলে এবং অসুস্থ শাশুড়ি এবং শ্বশুর প্রলোভন, এবং শাশুড়ির অবস্থা এতটাই জরাজরি ছিল যে তার শরীরটা যেমন বিছানারই একটি অংশ হয়ে গিয়েছিল। অঞ্জলি তার এই অসহায় শাশুড়িকে যেমন প্রচুর ঘৃণা করত। তাকে দেখাশোনা করা অঞ্জলির কাছে যেমন একটি কলঙ্কিত বোঝা মনে হতো। এই ঘৃণার কারণেই সে রানী নামে একটি কাজের লোকও রেখেছিল। শ্বশুর প্রলোভনদের অবস্থাটাও সেরকম একটা ভালো ছিল না। সে এক চোখে দেখতে পাচ্ছিল, কারণ এক চোখের দৃষ্টি চলে গিয়েছিল এবং সে ঠিকমতো শুনতেও পেতেন না। কিন্তু তার নিজের স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল এতটাই গভীর যে তার প্রতিটা দুর্বলতার সাথেও সে তার স্ত্রীকে প্রচণ্ড গভীরভাবে ভালোবাসত। একদিকে বাড়িতে অসহায় আর অসহায়ত্বের ছায়া ছিল, অন্যদিকে অঞ্জলি এসবের কোনো তোয়াক্কাই করত না। তার মন এবং মস্তিষ্ক শুধু দর্পণের নেশায় ডুবে থাকত। কখনো ভয়েস কল তো কখনো ভিডিও কল। তার পুরো অস্তিত্ব যেমন ছিল শুধু লালসা আর চাহিদার ওপর। শুরুতে অঞ্জলি একজন অসহায় মা বাবার বৌমা হওয়ার অ্যাক্টিং খুব ভালোভাবেই করছিল, কিন্তু শীঘ্রই সেই অসুস্থ বাবা মা অঞ্জলির কাছে যেমন একটি বোঝা মনে হতে লাগলো। বিয়ের আগে তার নিজস্ব এক স্বাধীন জীবন ছিল, একটা চাকরিও ছিল, কিন্তু এখন সে এই চার দেয়ালের মাঝে বন্দি। তার এই ধমবন্ধ ভাব আরো বেড়ে গেল যখন তার কাজের মহিলা রানী জানালো সে কয়েকদিন কাজ করতে পারবে না, কয়েকদিনের জন্য সে গ্রামে যাবে। আর অঞ্জলি তখন ভাবছিল তাহলে কি তার শাশুড়ির সমস্ত নোংরা তার নিজেরই এখন সাফ করতে হবে। পরদিন যেমন অঞ্জলির এই ভয়টাই সত্যি হলো। পরদিন অঞ্জলি এবং তার শ্বশুর মিলে সেই বৃদ্ধ মাকে পরিষ্কার করছিলেন। তখন ঘর জুড়ে ছড়িয়ে থাকা দুর্গন্ধে অঞ্জলি আর টিকতে পারছিল না। তার এতটাই বমিভাব হলো যে সে সেই দিন ঠিকমতো রান্নাও করতে পারেনি। ঘৃণা আর রাগে তার রক্ত টকপক করতে লাগলো। তার মনে হলো সে এমন একটি পচা নরকে আটকে আছে যেখান থেকে বেরোনোর কোনো পথ দেখা যাচ্ছে না। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে তার ছোট ছেলেকে তার বাপের বাড়ি পাঠালো। সে যখন এই কথা দর্পণকে জানালো, দর্পণের চোখে লালসার আবহাওয়া যখন আরো বেড়ে গেল। সে ফোনে বলল যে বাড়িতে যত কম লোক থাকবে আমাদের রাতগুলো আরো লালসাময় হবে এবং আরো নির্ভয়ে থাকতে পারবো। তার সেই কথা শুনে অঞ্জলির ঠোঁটেও যেমন একটি হাসি ফুটে উঠল। পরদিন সকালে অঞ্জলি যখন ছেলেকে ছাড়তে বের হলো,
রাস্তার মোড়ে দর্পণ তখন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এক বন্ধু রিপিক করে বলল, অঞ্জলির ভেতরটা তো প্রচন্ড আগুন দিয়ে ভরা। শুনেছি ওর কোনো রাতই নাকি একা কাটে না, অনেকের সাথেই ওর সম্পর্ক আছে। তার বন্ধু আরেকজন আগুনের ঘি ডেকে বলল, আমি তো নিজে এক লোককে রাতে আম গাছের সাহায্যে ওর রুমে যেতে দেখেছি। এসব শুনে দর্পণের মাথায় রক্ত চেপে উঠল এবং সে তার রাগে তার বন্ধুদের সাথে হাতাহাতি শুরু করে দিল। ঘটনাটি সাময়িকভাবে মিটে গেলেও দর্পণ একটি সন্দেহের পর্যায়ে পড়ে গেল এবং তার আস্তে আস্তে সেই সন্দেহগুলো বাড়তেই লাগলো। আসলে তার সেই বন্ধু শুরু থেকেই অঞ্জলি আর দর্পণের এই সম্পর্কের কথা জানতো, তাই সে এরকমটা করেছে। সেই রাতে যখন নিস্তব্ধতার ঘনি আহরণ হলো, তখন অঞ্জলি দর্পণকে কল দিল এবং তার বাসায় ডাকলো। এবার দর্পণ একা আসেনি, সে তার এক বন্ধুকে সাথে এনেছিল যাতে সে বাহিরে পাহারা দিতে পারে। অঞ্জলি তার পিছনের দরজা আগে থেকেই খুলে রেখেছিল যেন দর্পণ ইজিলি ভাবে তার রুমে ঢুকতে পারে। তখন দর্পণ নির্ভয়ে অঞ্জলির বেডরুমে ঢুকে পড়ে। অঞ্জলি শারীরিক খেলার পরেও তার চোখে এক অস্থিরতা ছিল। যখন দর্পণ ঘরের দুর্গন্ধ নিয়ে অভিযোগ করলো, অঞ্জলির গলা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে বলল, আমার শাশুড়ি এখন যেন একটা শুধু জ্যান্ত লাশ। কেন আমরা তাকে চিরতরে শেষ করে দিই না? সে চলে গেলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে এবং আমরা নির্দ্বিধায় আমাদের শারীরিক সম্পর্কগুলো করতে পারবো এবং শ্বশুরও তার শোকে বেশি দিন টিকবেন না। অঞ্জলির এই ভয়ানক কথা শুনে 1 মিনিটের জন্য দর্পণের আত্মা কেঁপে উঠল, কিন্তু লালসা তার বিবেককে ঢেকে দিয়েছিল। মাঝরাতে তারা দুজনে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে শাশুড়ির ঘরে ঢুকলো। অঞ্জলি নিষ্ঠুরভাবে একটি কাপড় তুলে সেই অসহায় বৃদ্ধার গলায় পেঁচিয়ে ধরলো। সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় ছিল যে শাশুড়ি তখন জ্ঞানত ছিলেন এবং তার মৃত্যুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখছিলেন। ভয়ে যেন তার শরীরটা কোনোভাবে নড়াচড়া করতে পারছিল না। তার চোখ দিয়ে অসহায়ত্বের জল গড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ ছটফটানির পর সে চিরদিনের জন্য চিরতরে শান্ত হয়ে গেলেন। অপরাধ করার পর অঞ্জলি তার নিজের ঘরে ফিরল। তার সামান্য অনুশোচনা হলেও লালসা তাকে পুরোপুরি গিলে খেয়েছিল। সে কোনোরকম করে নিজেকে আপাতত সামলিয়ে নিল এবং সকালে উঠে কান্নাকাটি করার পরিকল্পনা করলো। তখনই তার মনে পড়ল যে খুনে ব্যবহৃত সেই কাপড়টি তো শাশুড়ির ঘরেই ফেলে এসেছে। সে আতঙ্কে আবার সেই ঘরে ফিরে গেল। গিয়ে দেখে যে কাপড়টি সেখানে আর নেই। সে মনে মনে ভাবল হয়তো তাড়াহুড়ো করে সেই কোথাও রেখে ভুলে গেছে। এরপর সে আবার তার রুমে ফিরে এলো এবং দর্পণের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেল। তাদের সেই খেলা শেষ হয়ে গেলে দর্পণ যখন বাড়ি থেকে বের হবে, তখন তাদের চক্ষু ঝাড়ক কাজ হলো, কারণ সব কয়টি দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এরপর অঞ্জলি ছাদের উপরের দরজার কাছে গেলে হঠাৎ করে দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং অঞ্জলি সেখানে মাথা ফেটে যায়। অন্যদিকে অন্ধকারে কেউ একজন দর্পণের ওপরেও আক্রমণ করলো। তারা দুজনেই রক্তাক্ত অবস্থায় সেই জায়গাতে পড়ে থাকলো। ঠিক তখনই সেই নিস্তব্ধতা ভেদ করে সেই মুখটি তাদের সামনে এলো। তিনি ছিলেন তার শ্বশুর প্রলোভন। শ্বশুরের সত্য ছিল এই যে যখন দর্পণ এবং অঞ্জলি তার শাশুড়িকে মারছিল, ঠিক তখনই প্রলোভনদের ঘুম ভেঙে গিয়েছিল। তিনি নিজের স্ত্রীকে দেখতে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। নিজের জীবনসঙ্গীর সেই মৃতদেহ দেখে সে খুবই কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু যখন তিনি অঞ্জলির ঘর থেকে তার কথাবার্তা শুনতে পেলেন, তখন সব সত্যি তার সামনে পরিষ্কার হয়ে গেল। তিনি তার অঞ্জলির বিছানায় পড়ে থাকা ম্যানোফোর্স জিনিসের প্যাকেট দেখে একবারে সবটা খুলে বুঝে গিয়েছিলেন। প্রলোভন পুলিশকে ফোন করেননি, কারণ তিনি নিজে প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তিনি পুরো বাড়িটাকে তাদের জন্য মরণ ফাঁদ বানিয়ে দিয়েছিলেন। যখন অঞ্জলি তাকে মারার জন্য মন্থন তুলল, তখন প্রলোভন তার উপরেই তার দেওয়া সেই আগুন নিক্ষেপ করে। এতে অঞ্জলির হাত পুড়ে যায় এবং তখনই আরো একটি সত্য সামনে এলো। শাশুড়ি মরার আগে তার বিছানার পাশে প্রলোভন একটি ইমার্জেন্সি বাটন লাগিয়ে দিয়েছিলেন, আর অঞ্জলিরা যখন তার গলা পেঁচিয়েছিল, তার শাশুড়ি তখন সেটা টিপে দিয়েছিলেন, যেটা প্রলোভনকে জাগিয়ে দিয়েছিল। এদিকে অঞ্জলি পাগলের মতো কেরোসিন তেল তুলে চিৎকার করে বলল, যদি তুই বাহিরে না আসিস তাহলে আমি তোর স্ত্রীর লাশ পুড়িয়ে দিব। এটা শুনে প্রলোভন বাহিরে এলে অঞ্জলি আর দর্পণ তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে খুব নির্মমভাবে হত্যা করতে লাগলো। কিন্তু সেই আহত প্রলোভনদের ভেতর তখন সেই আসক্তি একটি শক্তি চলে এসেছিল। তিনি দর্পণকে আহত পায়ে এক লাথি মারলেন এবং নিজের বাম হাতের আঙ্গুল অঞ্জলির চোখে ঢুকিয়ে দিলেন। এরপরে তিনি নিজেকে একটি ঘরে বন্দি করে পুলিশকে ফোন করে দিলেন।
অঞ্জলি তার শেষ চাল হিসেবে স্বামী সুরেশকে ফোন দিয়ে মিথ্যা বলে যে কোনো এক গুন্ডা তার বাসায় ঢুকে তাকে আহত করেছে এবং তার বাবা মাকে মেরে ফেলেছে। তারপর দর্পণ যখন সেটা শুনলো তখন দর্পণ মনে পড়লো যে অঞ্জলি তাকেও ধোঁকা দিয়েছে। তখন দর্পণ ও অঞ্জলির নিজেদের মধ্যে হাতাহাতি হলো, কিন্তু অঞ্জলি সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু দর্পণ অঞ্জলিকে খুঁজতে গিয়ে অন্য একটি ঘরে ঢোকা মাত্রই ওপর থেকে একটি ভারী গ্যাস সিলিন্ডার দর্পণের মাথায় পড়লো এবং সেখানেই তার মৃত্যু হলো। বাইরে সকাল হয়েছে এবং সব পুলিশ চলে এসেছে, সাথে সুরেশও তার বাসায় পৌঁছেছে। দেখে ঘরের ভিতরটা পুরো এলোমেলো, কিন্তু একটি ঘরে সবকিছু শান্ত ছিল। প্রলবন্ধ তার নিজের স্ত্রী থেকে সমস্ত নোংরা পরিষ্কার করে তাকে একটি নতুন শাড়ি পরিয়ে দিয়েছিলেন এবং তার চুলও আঁচড়ে দিয়েছিলেন, যেন সে তার প্রিয়তমাকে শেষ বিদায়টা খুবই সচরাচর, খুবই মনের ভালো অংশীদার হিসেবে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আজকের গল্প? যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আপনার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।